নিজের মাকে 500 টাকার জন্য ভাসুরের পা ধরতে হয়েছে। স্বাভাবিকভাবে জীবন চলতেই থাকে, কিন্তু হঠাৎ আমার মায়ের অসুখ হয়। সরকারি হসপিটাল নয়, প্রাইভেট হসপিটাল। প্রচুর টাকা চলে যায় এবং অনেক জমি চলে যায়। সবারই সফলতার পিছনে লুকিয়ে রয়েছে বহুতি কাহিনী। কথা বলছিলাম উজ্জ্বল দাকে নিয়ে। এই উজ্জ্বল দাকে সবাই এক নামে চিনে, বং মিডিয়া। এই বং মিডিয়ার মালিক উজ্জ্বল বর্মন কি করে জিরো থেকে হিরো হলো, তার মুখ থেকে সফলতার গল্প শুনবো। তাহলে শুরু থেকে শুরু করা যাক। যে ছেলেটা 2019 সালে টাকার অভাবে দুদিন দুরাত না খেয়েছিল, যে ছেলেটা টাকার অভাবে অর্থাৎ চিকিৎসার অভাবে নিজের দাদাকে দুনিয়া ছেড়ে যেতে দেখতে হয়েছে, নিজের মাকে 500 টাকার জন্য ভাসুরের পা ধরতে হয়েছে, মাঠ ভর্তি বাজারে একটা ধনী মেয়েকে ভালোবাসার জন্য চড় খেতে হয়েছে, সেই ছেলেটা আজকে বং মিডিয়া হয়েছে। আজকে সেই ছেলেটাকে অনেকেই বলে সেলিব্রিটি। কোনো প্রোগ্রামে গেলে পুলিশ গার্ড দেয়, রাস্তায় ঘাটে হাজারো লোক ভালোবাসে। যে মানুষগুলো অপমান করতো সেই মানুষগুলো দেখা করার জন্য অনেক আগ্রহ দেখায়। এতদিন ধরে আমার জীবন কাহিনী। এই উজ্জ্বলদার বিষয়ে কম বেশি সবাই মন্তব্য করেছে, কেউ ভালো বলেছে, কেউ খারাপ বলেছে। আজকে তার মুখ থেকে সফলতার গল্পটি ভালো করে বুঝতে পারবেন। এছাড়াও ইউটিউব, ফেসবুকের বিষয়েও জানতে পারবেন। অনেক ভিডিওতে দেখেছেন, অনেকেই ফেক নিউজ দিয়েছে, অনেকেই কিছু জিনিস রিয়েল বলেছে। আজকে নিজের মুখ থেকে আমার জীবন কাহিনী নিয়ে চলে আসি, কেননা তোমাদের ভালোবাসা 20 লক্ষ লোকের সদস্য হয়েছে আমাদের বং মিডিয়ার ফেসবুক পেজে। ইউটিউব চ্যানেল তো আছে, ইনস্টাগ্রাম আছে, সাথে আরো পেজ আছে এবং ইউটিউব চ্যানেল 2-3টা আছে। মোটামুটি 30 লাখ লোকের ভালোবাসা পাই, মানে 30 লাখ ফলোয়ার। কিন্তু দেখুন, আমি সাদামাটা গ্রামে হাওয়াই চটি করে ভিডিও বানাচ্ছি, এখনো ঠিক সেভাবেই চলাফেরা করি। নিজের থাকে বিভিন্ন মানুষের সাথে কথা বলি। জীবনে অনেক বাধা এসেছে, অনেক মানুষ আমাকে নিচে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু দেখুন আমি কখনোই কারোর সামনে মুখের উপর কথা বলতে শিখিনি। এই ছেলেটির নাম হচ্ছে উজ্জ্বল বর্মন। তার একটি নাম উজ্জ্বল বর্মন। সে যখন প্রাইমারি স্কুলে পড়ে তাদের ক্লাসে সে টপার ছিল। না কোনো টিউশন ছিল, না কোনো ভালো ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল। তার বাবা মা তাকে যেভাবে সাহায্য করেছে প্রাইমারি স্কুলে ক্লাস ফার্স্ট হওয়ার জন্যই যথেষ্ট। এই বং মিডিয়া মানে উজ্জ্বল বর্মন যখন ধীরে ধীরে ক্লাস উপরের দিকে যায়, মানে 6-7 উপরের দিকে যায়, তখনই খচ্চর হয়ে যায়। হ্যাঁ, প্রচুর পরিমাণে খচ্চর হয়ে যায়। আমার রেজাল্টও খারাপ হয়ে যায় দিন দিন, কেননা খচ্চর হয়ে যায়। তো পড়াশোনায় তখন আর মন থাকে না, শুধু খেলাধুলা। এবং যেহেতু হাই স্কুলে যাই, বাবার নজর বা মায়ের নজরের একটু বাইরে, তখন স্বাভাবিকভাবেই যে কেউ খচ্চর হয়। আমিও ঠিক খচ্চর ছিলাম এবং আমার পড়াশোনা দুর্বল হয়ে যায়। কিন্তু আমার মিডিয়াম কোয়ালিটির রেজাল্টটা আমি ধরে রেখেছিলাম। মোটামুটি ক্লাসের 4-3 রোল ছিল। কখনো অদিতি নামে একজন বান্ধবী আমার ছিল, তার 3 হয়েছিল, আমার 4। তার আগে আমার বন্ধু বান্ধব ছিল অনেক, সুদীপ, বিক্রম, তারা টপার ছিল, ভালো রেজাল্ট করেছিল। এই উজ্জ্বল বর্মন তার বন্ধুর থেকে অনেকটাই খচ্চর ছিল। ধীরে ধীরে ক্লাসে উপরে ওঠার পর সে খচ্চর হয়ে যায়, তার বন্ধুগুলো ভালো হয়ে যায়, সবকিছু স্বাভাবিকই চলছিল। কিছুদিন পর হঠাৎ করে তার মায়ের বেমার হয়ে যায়। বেমার হওয়ার পর টানা 3 মাস হসপিটালে থাকতে হয়। সেটা কোনো সরকারি হসপিটাল নয়, প্রাইভেট হসপিটাল। তার মা দীর্ঘদিন হসপিটালে থাকার পর অনেকটাই টাকা চলে যায়, আর মাটি জমি বিক্রি করতেও হয়। তারা আর্থিক দিক দিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। দুর্বল হওয়াটাই স্বাভাবিক, যেহেতু তারা মধ্যবিত্ত পরিবারে ছিল। প্রচুর চিকিৎসা দেওয়ার পর তার মা যখন সুস্থ হয়ে যায়, 15 দিন পর, 3 দিন পর, 1 দিন পর, 2-1 দিন পর পর বেমার হয়ে থাকে। প্রত্যেক দিন তাদের বাসায় অ্যাম্বুলেন্স আসতে হয়। উজ্জ্বল বর্মন এটা বলে যে তার চোখে দেখা টানা 1 বছর 70 থেকে 80 দিন তাদের বাসায় চিকিৎসা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স এসেছে। কিছু কথা তাহলে এখন উজ্জ্বল তার মুখ থেকেই শোনা যায়। মানে বুঝতে পারছেন সেই সময় পরিস্থিতিতে কিরকম ছিল। আর একটা সময় মা মারা যায়। হ্যাঁ, সৎকার করার জন্য চাংদোলাও রেডি করে। হ্যাঁ, কাঁধে করেছে। আমাদের হিন্দু ধর্মের সৎকার করতে নিয়ে যাওয়া হয় একটা লাশকে, সেই জিনিসটাও তৈরি করে ফেলে এবং সবাই কান্না কাটি। যা বলছি কখনো ইমোশন দেখিয়ে আপনাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য বলছি না, সবসময় হাসিয়ে এসেছি। হাসায় আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই আমি। যদি কখনো মনে হয় আমার জীবন কাহিনী মিথ্যা, একবার আমাদের এলাকায় আসবেন। প্রত্যেকটা লোক আমাদের জীবন কাহিনী জানে। এখনো পর্যন্ত সবাই বলে কি দিন ছিল আমাদের জীবনে। দেখা তোদের ফ্যামিলিতে সব থেকে কঠিন কষ্টগুলো আমরা দেখতে পেরেছি। বাবা না ট্যালেন্টেড ছিল অনেকটা, তখন পাশের পাড়ার কানাই কাকু আমাদের গ্রামীণ ডক্টর ছিল। উজ্জ্বল তার কাকুক তার বাবা বলে যে স্যালাইন লাগাতে। তার বাবার প্রচুর বিশ্বাস ছিল যে সে বেঁচে আছে। তার কাকু বলে যে মৃত লোককে তো এরকম ভাবে স্যালাইন লাগানো যায় না, যদি আমি লাগাই দোষটা তো আমারই হবে। তার বাবা বলে যে স্যালাইন লাগাও, কোনো কিছু হবে না, যা হবে দেখা যাবে। তার কথা মতো স্যালাইন লাগানো হয়। 7-8 ঘন্টা পরে নাকি 1-2 ফোঁটা করে স্যালাইন তার মার শরীরে যাচ্ছিল।
এই দৃশ্যটা দেখার পর তার বাবা বলে যে তার মা জীবিত আছে। সঙ্গে সঙ্গে নিয়ে যায় শুভম হসপিটাল। সেখানে টানা 3 থেকে 4 মাস ছিল, মোটামুটি 24টা দিন আইসিইউতে ছিল। মার স্বাভাবিকভাবে এত ওষুধ অনেক কিছু পড়ার পরে মানসিকভাবে একটু দুর্বল হয়ে যায়, কিন্তু বাবার অনেক কষ্ট, বাবার দৃঢ় বিশ্বাস, বাবার অনেক পরিশ্রম, বাবার ত্যাগ, অর্থাৎ সংসারের সব জমি জায়গা অর্থ সব বিক্রি করে দিয়ে মাকে ঠিক করার চেষ্টায় ছিল। তো বাবা সেই ত্যাগ এবং বিশ্বাস মাকে ফিরিয়ে দিয়েছে। কয়েকদিন পর মা আবার অসুস্থ হয়, এভাবে পুরো নিঃস্ব হয়ে যায়। একটা সময় আসে মা ঠিক হয়ে যায়। তার মা আবারও ঠিক হয়ে যায়। তার মা ঠিক হওয়ার পর কখনো 2 মাস কখনো 3 মাস এরকম করে তার মায়ের কাছ থেকে উজ্জ্বলদা কোনো আদরই পায় না, যেহেতু তার মা অনেকটাই অসুস্থ ছিল। তাদের বাড়িতে তাদের ঠাকুমা আর উজ্জ্বলদা থাকে। এখন যাকে নিয়ে ভিডিও বানায় তার ঠাকুমা হয়তো সেটাই হবে। কখনো কখনো তাদের দাদা থাকে, কখনো কখনো আগুন তাপিয়ে আলু সিদ্ধ ভাত খায়, কখনো কখনো একবেলা পান্তা ভাত খেয়ে দিনটা পার করতে হয়। এরকম করে কষ্ট করে খাওয়া দাওয়া করার পরও তারা অনেকটাই খুশি, যেহেতু তার মা অনেকটাই ঠিক হয়েছে। তার মা ঠিক হওয়ার পর সুন্দরভাবে আবারও পড়াশোনা চালু হয়। কিন্তু সেই সময়টা আর্থিক দিক দিয়ে আমরা খুব ভেঙে পড়ি। আমাদের এমনও সময় গিয়েছে যে একটা আমার পড়াশোনার ফর্ম ফিল আপ করতে যদি 50 টাকা লাগে, তার জন্য মিনিমাম হলো আমাকে 2 দিন অপেক্ষা করতে লাগছিল। অনেকভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু মা পাশে থাকায় একটা মানসিক শান্তি ছিল। কিন্তু খুব কষ্ট গিয়েছে সেই সময়টা জীবন যাপন করতে। কিন্তু 1 থেকে 1.5 বছর কেটে যাওয়ার পর সব থেকে বড় ঘোর অন্ধকার আমাদের জীবনে আসে, দাদার অসুস্থতা। সংসারে কিচ্ছু নেই, একদম কষ্ট করে চলে তেল আনতে পন্থা ফুরায় 2016 সালে দাঁড়িয়ে। তারপরেও বাবা শেষ আমাদের 1 থেকে 1.5 বিঘা জমি ছিল, সেটা বিক্রি করলো। এখন তো তার মা অনেকটাই সুস্থ হয়েছে, আবার নতুন করে শুরু হলো তার দাদার রোগ। তার বাবার নাকি এই পরিস্থিতিতে কিছুটা জমি বিক্রি করতে হয়। উজ্জ্বলদার দাদার অসুখ অনেকটাই ভয়ঙ্কর ছিল। তার দাদার কথা যদি মনে করে এখনো চোখে জল চলে আসে। চিকিৎসাপাতি করার পরও তার দাদা কিছুতেই ঠিক হচ্ছে না, ঠিক তার মায়ের মতোই। বেমার ভালো হয় আবার বেমারে পড়তে হয়। এরকম করতে করতে 1 থেকে 1.5টা বছর কেটে যায়। তার দাদা এবং তার মার চিকিৎসা করতে করতে তারা একদমই নিঃস্ব হয়ে যায়, হাতে কিছুই থাকে না। কেউ নাকি ভালো কথা বললে তৎক্ষণাৎ রাগ উঠে যায়। কেউ তো আমাদেরকে পাত্তাও দিচ্ছিল না। কে আসতো, কে আসে ভাই এই দুনিয়া যখন তোমার কাছে কিচ্ছু থাকে না, যখন তুমি নিঃস্ব হয়ে যাও, যখন তোমার কাছে কোনো অর্থ থাকে না, কোনো পাওয়ার থাকে না, কিচ্ছু থাকে না, কেউ আসেনি। কিন্তু কিছু লোক যারা অনেক ভালো, আমার মনে আছে, তাদের জন্য জীবনে কিছু করব, তারা পাশে ছিল, এখনো পাশে আছে, এখনো আমাকে উৎসাহ দেয়। থ্যাংক ইউ তাদেরকে। দাদার সেই কঠিন অসুখ আমাদেরকে আরো দুর্বল করে দেয়। দাদার জন্য অনেক টাকা খরচা হয়ে যায়, তবুও বাবা জীবন দিয়ে চেষ্টা করেছিল দাদাকে বাঁচানো। বাবার কাছে আমাদের জীবনের থেকে বড় মূল্যবান জিনিস আর কিচ্ছু নেই। বাবার কাছে টাকা মূল্যহীন। আজকে আমি অনেক টাকা আর্ন করি, অনেক ইনকাম করি। এই ছেলেটি এখন বহু টাকা ইনকাম করে, এটা সত্ত্বেও তার বাবার কাছে এই জিনিসটা একেবারে মূল্যবান নয়। তার বাবার কাছে মূল্যবান যে এই ছেলেটি মানে উজ্জ্বলদা যাতে সুস্থ থাকে। তার মায়ের কাছে মূল্যবান যে তার শরীর যাতে সবসময় সুস্থ থাকে, খাওয়া দাওয়া করে। এছাড়া তো পড়াশোনা রয়েছে। সত্যিকারে যেগুলো বাবা মা হয় এরকম ভাবেই ভালোবাসে। যারা বাবা মাকে ভালোবাসেন তারা কখনো কষ্ট দিবেন না। উজ্জ্বলদার কাছ থেকে এটাও জানা যায় যে তার বাবার কাছে যখন কোনো টাকা পয়সাই থাকে না, তার বাবার কিডনি বিক্রি করে হলেও তার দাদাকে চিকিৎসা করতে চেয়েছিল। তার বাবার এরকমটা করার কারণ হচ্ছে যে তার দাদা তো এখনো মারা যায়নি, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। তো কি করবে, চিকিৎসা তো করতে হবে। তখন বাবাকে বিশ্বাস করবে না, আমাদের কোচবিহারের একটা হসপিটাল, সেখানে কিডনি দেওয়ার কথা ছিল, সেখানে হবে কিনা জানি না, তখন বয়সটা কম, আমার যা সেরকম মনে আছে। কিন্তু মা অনেক কষ্ট করে কান্নাকাটি করে বাইরে নিয়ে আসে। দাদা হসপিটালে ভর্তি ছিল, জানি কিভাবে তখন টাকা মেকআপ করে আবার বাবা কোচবিহারে গেল, দাদা চিকিৎসা করলো। কিন্তু দাদাকে আর বাঁচাতে পারলাম না। আমার নিজের দাদা, আমার 2 ভাই শুধু ছিল, আমার বোন ভাই কেউ নেই, শুধু দাদাই ছিল। একদম কাছের বন্ধু ছিল, খুব ভালো ছিল। একটা কথা জানেন, আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার দাদা কেমন ছিল, মেধাবী ছাত্র। তার দাদা বৃত্তি পরীক্ষা দিয়েছিল। সেই বৃত্তি পরীক্ষাটা প্রাথমিক অবস্থায় অনেকটাই কঠিন ছিল। সেই বৃত্তি পরীক্ষায় তার দাদা 2 নম্বরে র্যাঙ্ক করেছে। এখনো কিছু কিছু টিচার তার দাদার কথা মনে করে। এই উজ্জ্বলদার সঙ্গে যখন টিচারের দেখা হয় তার দাদার কথা বলে। এখনো নাকি তার দাদার জন্য অনেক মানুষ কষ্ট পায়। প্রতি বছরে দুর্গাপূজা আসলে নাকি একটা অনুষ্ঠান হয় তার দাদার নামে। সেই অনুষ্ঠান নামটি ছিল দাদাগিরি শো। তার দাদা যেহেতু শিক্ষিত ছিল, এই অনুষ্ঠানটি আজও ধরে রেখেছে। তার দাদা মারা যাওয়ার পরও 7-8 বছর ধরে দাদাগিরি শোটি কন্টিনিউ চলেছে। হয়তো আগামীতেও ধরে রাখবে। ধন্যবাদ আমাদের এই এলাকাকে, অনেক ভালোবাসা পাই এই এলাকায়, অনেক ভালো লাগে এই এলাকাকে।
তাই তো আমি শহর ঠহর কোথাও যাই না। কিন্তু যাই হোক, দাদা মারা যায়। এদিকে যদি আমার কথা বলেন, যখন আমার মাধ্যমিক পরীক্ষা, তখন আমি পড়াশোনা ভালো করে করতে পারিনি, যেহেতু দিন রাত আমাদের বাড়িতে অন্ধকারের ছায়া ছিল। দাদার অসুস্থতা, না খাওয়া দাওয়া, প্রাইভেটের টাকা দিতে পারিনি বলে আমাকে প্রাইভেট থেকে বের করে দেওয়া হয়েছে। তবুও কষ্ট করে পড়াশোনা করার চেষ্টা করেছি, কিন্তু সংসারে এত খারাপ পরিস্থিতিতে ভালো রেজাল্ট করতে পারিনি। আমার মাধ্যমিকে 70% মতো আসে। আমার খুব আশা ছিল ভালো রেজাল্ট করার। এতদিন উজ্জ্বলদার 90-র উপরে মার্ক উঠে এসেছে, এখন আর পারল না, যেহেতু পরিস্থিতি খারাপ। তারপরও অনেকটাই চেষ্টা চালিয়ে গিয়েছে। এই উজ্জ্বলদা যখন ক্লাস 11-এ, তখন তার দাদা নাকি মারা যায়। সে এটা এখনো ভাবতে পারেনি যে তার বাবা মা এখনো বেঁচে থাকবে। যার বাবা মার ছেলে পেলে মারা যায়, তার বাবা মার যে কি পরিস্থিতিটা হয়, মনের ভিতরে যে কিরকম আবেগ কাজ করে, যার মারা যায় সে ভালো করে বুঝতে পারে। আমি দেখেছি আমার নিজের মা বাবার কষ্টগুলো, আমি কি কষ্ট পেয়েছি, তার থেকে 10 গুণ কষ্ট আমার মা বাবা পেয়েছে। আর সেখান থেকে আমি আমার কষ্টগুলোকে উপলব্ধি করতে পেরেছি। এতটাই আঘাত, মানুষের অবহেলা, যখন কিচ্ছু থাকে না মানুষ অবশ্যই অবহেলা করে, এটা স্বাভাবিক, সেটাকে অ্যাকসেপ্ট করে চলতে হবে। এটার জন্য ভেবে ডিপ্রেসড হয়ে গিয়ে নিজের কাজকে স্টপ কখনোই করা যাবে না, সেটা বোকামি হবে এবং তুমি আর জীবনে কিচ্ছু তাহলে করতে পারবে না। সবকিছুকে মানিয়ে নিয়ে তোমাকে তোমার কাজে ফোকাস করতে হবে। সেই সময়টা বাবা বিদেশ গিয়েছিল, জয়পুর গিয়েছিল। সাধারণত এখানকার লোক বিশেষত জয়পুর, কেরালা এসব জায়গায় যায়, বেঙ্গালুরু। তো জয়পুর গিয়েছিল। জয়পুর যাওয়ার আগে আমাদের তো ওই ঝেঁসার বেড়া, যাকে বলা চলে, ওই বাঁশের বেড়া, পাটকাঠির বেড়া ছিল, তো সেগুলো দিয়ে জল আসে বৃষ্টি আসলে, সেগুলো বন্ধ করে গিয়েছিল। কিন্তু একটু বেশি ঝড় আসলেই জল টল পড়তো। তার বাবা বিদেশ থেকে আসার পর পরিস্থিতি এতটাই খারাপ দেখতে পারে যে ঘর বানাবে তো দূরের কথা, ঘর বাঁধার জন্য যে রশি লাগে, রশি কেনারও টাকা ছিল না। এই পরিস্থিতিতে ঝড় তুফানের সময় তার বাবা তাকে অন্যদের বাসায় থাকতে দিত। শুধুমাত্র এই উজ্জ্বলতা থাকতো না ঝড় তুফানের সময়, পরিবারের সকল সদস্যরাই থাকতো, যেহেতু তাদের এলাকার মানুষরা তাদেরকে অনেকটাই ভালোবাসে। ঝড় তুফানের সময় নিজের বাড়িতে থাকা কখনো সম্ভব হতো না, ঝড় তুফানের সময় অন্যদের বাসায় গিয়ে ঠাঁই নিতে হতো। যদি কখনো মিথ্যা হয় আমাদের এলাকায় এসে, যে নামগুলো বললাম একবার ভেরিফাই করে দেখবেন। এই সব কঠিন কাহিনী আমার জীবনে ঘটে গিয়েছে, এগুলো বিশ্বাস করার মতো না, কিন্তু অবিশ্বাসকর ঘটনা, অবিশ্বাসকর কষ্ট এই উজ্জ্বল হয়ে জীবনে হয়েছে, সব রিয়েল বলতেছি। যাই হোক, জীবনে যখন দাদা চলে যায়, সংসারের পরিস্থিতি তো শেষ হয়ে যায়, আমাদের মা বাবা মানসিক দুর্বল হয়ে পড়ে, বাবা কোনো কাজ করে না, কিচ্ছু নেই আমাদের বেঁচে থাকার মতো, সকালে ভাত খেলে বিকালে ভাত খাওয়ার মতো সেই টাকা বা অর্থ বা চাল ছিল না, এরকম একটা পরিস্থিতি গিয়েছে আমাদের। থাকছে সব। আজকে সেই উজ্জ্বল ভাই 0 থেকে 100-তে, গং মিডিয়া, এত বড় ইউটিউবার, অনেকে সেলিব্রিটি বলে, এই জায়গাটা পেলাম কিভাবে, এই জায়গাটা বানালাম কিভাবে, সেই গল্প নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, আমরা তো এখন উজ্জ্বলদার পরিবারের ভয়ঙ্কর মায়াবিনী কষ্টর গল্পগুলো শুনতে পারলাম। এখন আমরা জানার চেষ্টা করব যে সোশ্যাল মিডিয়ায় এই উজ্জ্বলদা কিভাবে 0 থেকে হিরো হলো। দাদা যখন মারা যায়, তখন আমি জীবনে খুঁজি কিভাবে ইনকাম করা যায় ঘরে থেকে। বিদেশ থেকে একটা দাদা আসে, সেই দাদা মোবাইলে সার্চ করি কিভাবে ঘরে বসে ইনকাম করা যায়। অনেক কিছু ট্রাই করেছি, সেই মোবাইল থেকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, যেহেতু ইউটিউব থেকে তখন ইনকাম করা যায় আমি জানতে পেরেছি, কিন্তু কিচ্ছু হয়নি। আমি সেই সময় রাজাহাট নামক একটা জায়গায় 120 টাকার হাজিরা করেছি। গরুর গোবর এই জমি থেকে ও জমিতে নিয়ে গিয়েছি, কাঁধে করে আমি ধান নিয়ে গিয়েছি, মানুষের তামাক গিরেছি, এরকম ধরনের অনেক হাজিরা কাজ করেছি আমি, কসম সে রিয়েল। তারপর বাবা মা আমাকে ছাড়াও থাকতে পারে না, যেহেতু একটা ছেলেকে হারিয়েছে আর একটা ছেলের ভয় পায়। এই পরিস্থিতিতে কাজ করার পর তার বাবা মা বলে যে আবারও পড়াশোনা করতে। তার পড়াশোনায় আর মন বসে না, কিভাবে পড়াশোনা করবে? একটু তো প্রাইভেটের প্রয়োজন রয়েছে, কারো তো হেল্পের প্রয়োজন রয়েছে, প্রাইভেট পড়তে গেলে তো টাকার প্রয়োজন রয়েছে, সেই টাকাটা কে দিবে, কি করেই বা অ্যারেঞ্জ করবে? তার বাবা মার কথা মতো আবারও পড়াশোনা চালু করে দেয়। সেই সময় চ্যানেল ক্রিয়েট করে একের পর এক ভিডিও আপলোড করতেই থাকে। সেই সময় একটি মেয়ের সঙ্গে রিলেশনও ছিল। সেটা কি এঞ্জেল প্রিয়া? না, এঞ্জেল প্রিয়া নয়। এঞ্জেল প্রিয়ার আগে অন্য কেউ একজন ছিল, নাম বলবো না, হয়তো আজকে সে এই ভিডিওটা দেখতে পারে, তার ফ্যামিলিতে কেউ দেখতে পারে, যারা আমাকে খুব অপমান করেছিল, যারা আমাকে বলেছিল তেল আনতে পান্তা ফুরে তোর, আর তুই আমাদের ফ্যামিলির মেয়েকে ভালোবাসিস, তোর অকাত কি আছে, বিভিন্ন রকম কথা তাদের ফ্যামিলি থেকে বলেছিল, হয়তো তারাও দেখবে, কিন্তু তার নাম কখনোই বলা যাবে না, আমি তার কখনো ক্ষতি চাই না। যাই হোক, সে আমাকে বলে ভালো করে পড়াশোনা করতে, সে খুব ভালো স্টুডেন্ট ছিল, সবকিছু মানিয়ে নিয়ে। তখন আমার একদিকে ছিল পড়াশোনা, একদিকে কাজ, আর একদিকে ওই মেয়েটি, আর একদিকে ছিল আমার মা বাবার অসীম কষ্ট। সে সবকিছু মিলে আমি পড়াশোনাকে একদিকে কন্টিনিউ করতেছি, আর একদিকে আমি করতেছি পার্ট টাইম ওয়ার্ক।
এই উজ্জ্বল দা একটি ইন্টারেস্টিং কথা বলেছে যে পড়াশোনার পাশাপাশি ইউটিউবটাকে পার্ট টাইম নিয়েছে। যদি ফুল টাইম নিত তাহলে এতটাই ডিপ্রেশনে চলে যেত। যারা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ সময় ধরে কাজ করতেছে তারাই ভালো করে বুঝতে পারবে এবং কি বলতে পারবে। এরকম করে ইউটিউব চ্যানেলটা পার্ট টাইমে নেওয়ার পর দীর্ঘ সময় কন্টিনিউ করার পর চ্যানেলটি গ্রো হয়। মোটামুটি একটা ইনকাম আসতে শুরু করে। লাহে লাহে ইনকামের সংখ্যা বেড়ে যায়, 1.5 লাখ 2 লাখে পৌঁছে যায়। সেই সময় ইনকামের অবস্থা কখনো বাড়ে কখনো কমে, কখনো বাড়ে কখনো কমে। 50,000-এর নিচে কখনো ইনকাম করতো না। 50,000 সেই সময় ইনকাম করতাম। আজ থেকে 6 বছর 7 বছর আগে সেই টাকা দিয়ে সুন্দরভাবে আমার সংসার চলছিল। আমি স্কুটি একটা কিনি এবং সেই টাকা দিয়ে আমি আমার পড়াশোনা চালাই। কিন্তু হঠাৎ সেই মেয়েটি, যে মেয়েটির সঙ্গে আমার রিলেশন থাকে, সেই মেয়েটি আমাকে ধোঁকা দিয়ে চলে যায়। খুব ভেঙে পড়ি, কেননা সরল সাদাসিধে একটা ছেলে ছিলাম, তো হয়তো খচ্চর বা বান্দারামি করতাম, কিন্তু মনটা তো আমাদের সেরকম থাকে না। সেই সাদাসিধে উজ্জ্বল ভাইয়ের এই মনটাকেও আঘাত করে শেষ করে দেয়, ধুলোয় মিশিয়ে দেয়। সেই সময় উজ্জ্বল দার মনের মানুষটি ছেঁকা দিয়ে ব্যাখ্যা করে চলে যায়। অনেকটাই বুঝিয়েছে কিন্তু বুঝ মানিনি। সেই সময় এটা ভাবতো যে আসার এমনিতে আসবে, যে যাওয়ার এমনিতেই চলে যাবে, তাকে জোর করে রাখা যাবে না। যতই বোঝানো হোক না কেন সে আর ফিরে আসবে না। যার লেজ বাঁকা থাকে তার লেজ কখনো সোজা হয় না। সেই মেয়েটিকে অনেক রিকোয়েস্ট করার পর সে আর ফিরে আসে না। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সেই মুহূর্তে কিছুদিন পরেই সেই সময় চলে আসে এঞ্জেল প্রিয়া, যাকে আপনারা প্রত্যেক ভিডিওতেই দেখতে পারেন। That's the good point. She was my lucky girl. সেই সময় মোটামুটি আমার একটা ভালো ব্যাংক ব্যালেন্স হয়ে যায়। আমি নিজের টাকায় বাড়ি করি, গাড়ি করি, মোটামুটি একটা ব্যাংক ব্যালেন্স আমি তৈরি করে ফেলি। তখন যদি বলা চলে এরকম গাড়ি আমি 3টা কিনতে পারতাম, এরকম একটা ব্যাংক ব্যালেন্স ছিল। এবং সেই টাকাটা আমি বড় কোনো জায়গায় কাজে লাগাতে চেয়েছিলাম, কেননা জীবনে এত আঘাত পেয়েছে, আমাকে বড় কিছু করতেই হবে। এবং তার পাশাপাশি আইডিয়া আছে, আরে যদি বড় ইউটিউবার হতে পারি, টেকনিক্যাল ইউটিউব অনেকদিন চেষ্টা করলাম কিন্তু বড় হতে পারলাম না, কিন্তু আমি অন্যভাবে যদি বড় ইউটিউবার হতে পারি, আমার ভিতরে আবার একটা ক্রিয়েটিভিটি ছিল, অ্যাক্টিং করা। ছোট থেকে সবারই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকে। এই উজ্জ্বল দাস ছোট থেকে অ্যাক্টিং করার শখ ছিল। বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাক্টিং করত। সে অ্যাক্টিং করতে অনেকটাই ভালোবাসতো। তার অ্যাক্টিং তো এখন নেক্সট লেভেল। এই উজ্জ্বল দাস ছোটকালের অ্যাক্টিংটি তাকে অনুপ্রেরণা জুগিয়ে দিয়েছে যে সে কমেডি ভিডিও তৈরি করবে, সে কমেডিয়ান ইউটিউবার হবে, সবাইকে হাসাবে। সেই সময় আদার্স একটা চ্যানেল খুলে মোটিভেশন, মানে মানুষকে মোটিভেশন দেবে। মোটিভেশন চ্যানেল খোলার একটাই উদ্দেশ্য যে জীবনে বহুত কিছু ঘটে গিয়েছে, এর জন্যই একটা মোটিভেশন স্পিকার হওয়ার স্বপ্ন ছিল। মোটিভেশন চ্যানেল খোলার পরও তারপরও কিছু হয় না। নিউজ চ্যানেল খুলে তারপরও কোনো কিছুই হয় না। তারপরও পোয়েম চ্যানেলও খুলে, একটার পর একটা চ্যানেল খুলতেই থাকে। যারা সেইগুলো ভিডিও দেখতো তারা এখন মনে রেখেছে যে উজ্জ্বল দা কোথায় থেকে কোথায় কিভাবে পৌঁছেছে, তারা অনেকটাই মোটিভেশন পাবে। এইসব ট্রাই করার পর কোনো কিছুই হয়নি। তারপরে একদিন আমার অ্যাঞ্জেল প্রিয়ার সঙ্গে একটা রিয়েল কল আমি আপলোড করলাম। রিয়েল কল বলতে কি, সেই মুহূর্তে না আমার এমন একটা পরিস্থিতি হয়েছে, সেই মেয়েটা যখন আমাকে ধোকা দিয়ে গেল, অ্যাঞ্জেল প্রিয়া আসছে, তারপরেও না তাকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। কিন্তু মেয়েটা খুব ভালো ছিল, খুব ভালো। আমি বলি অ্যাঞ্জেল প্রিয়ার বিষয়ে পরে, একটু টাইম দাও, যা বলছি রিয়েল বলছি। যাই হোক, সেই মুহূর্তে না কোনো কিছু ভালো লাগেনি, কারণ একটা মেয়েকে এত ভালোবাসা করে সে চলে গেল, এত আঘাত পেলাম জীবনে, ভালো লাগে না। আর কি আছে, এখন শুধু টাকাই খেলো, মানে টাকা ছাড়া আমার কোনো কিচ্ছু ভালো লাগেনি। তখন সেই কয়েকটা বছর, 2 থেকে 2.5 বছর আমি কাউকে পাত্তাই দিতাম না। এত সুন্দর সুন্দর মেয়ে, টাকা তখন আসছিল আমার অনেক। সেই সময় উজ্জ্বল দা অনেক টাকা ইনকাম করত, তার সত্ত্বেও কাউকে পাত্তা দিত না। অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল, তার লাইফে অনেক ঘটনা ঘটে গিয়েছে, টাকার জন্য হাহাকার করতে হয়েছে। এখন শুধু টাকাই কামাতে হবে। তার সত্ত্বেও অ্যাঞ্জেল প্রিয়ার সঙ্গে যে কিভাবে ফেসে গেল উজ্জ্বল দা নিজেও জানে না। অ্যাঞ্জেল প্রিয়ার সঙ্গে ফোনে কথাবার্তা হয়, তখন একটু একটু করে ভালো লাগে। উজ্জ্বল দা তো সবসময় ব্যস্ত থাকে, তার সত্ত্বেও ফোন করে। ফোন করার ফলে উজ্জ্বল দা বিরক্ত হয়, খালি ভাবে যে টাকা কামাতে হবে, খালি টাকার পিছনে দৌড়াচ্ছে। অ্যাঞ্জেল প্রিয়া ফোন করে কথা বলার জন্য ট্রাই করত, উজ্জ্বল দা সবসময় রাগ দেখাতো। এই পরিস্থিতি কন্টিনিউ চলতেই থাকে। উজ্জ্বল দা রাগ দেখানোর পর অ্যাঞ্জেল প্রিয়া ফোন করতেই থাকতো। এখন বিষয়টা একদমই উল্টে গিয়েছে। অ্যাঞ্জেল প্রিয়া রাগ দেখায়, এখন উজ্জ্বল দা সবকিছু সহ্য করে নেয়। উল্টো হয়ে গেছে, যাই পরিস্থিতি কখন কি হয়। আমি প্রচুর রাগ দেখালাম অ্যাঞ্জেল প্রিয়া, সব সহ্য করতে। এত কষ্ট দিয়েছি অ্যাঞ্জেল প্রিয়াকে, এত কষ্ট দিয়েছি, সব সহ্য করতে। এবং আমি তখন মনে ভাবলাম যে এটা আমার একটা মেয়ের বিষয় বা আমাদের এই একটা ফানি বিষয়, আমি ওকে এত রাগ দেখাই, ও আমাকে বারবার ফোন করে। তো এই ফানি বিষয়টা আমি একটু আপলোড করে দিলাম, হিট হয়ে গেল। মোটামুটি 90 লাখ ভিউজ চলে গেল। তারপর ফেসবুক পেজে আমার ফলোয়ার হয়ে গেলো 2K। তারপর আমি একাই ভিডিও বানা চালু করি, একাই, আগে ক্যামেরাম্যান ছিলাম, নিজের ভিডিও নিজে এডিট করে আমি একাই ভিডিও আপলোড করতাম।
উজ্জ্বলদার 2K ফলোয়ার হওয়ার পর কিছু ছেলেপেলে আসে, তাদেরকে নিয়ে ভিডিও আপলোড করে, তার বাবাকে নিয়ে একটা ভিডিও আপলোড করে, মদ খাওয়ার ভিডিও। এখন আমি বুঝতে পারলাম যে তার বাবা মা ঠাকুমা কিভাবে ভিডিওতে আসছে, হয়তো এরকম ভাবেই একটা দুইটা করে চলে এসেছে। তার বাবার ভিডিওটাই নাকি একটা লাইফ চেঞ্জিং ভিডিও বলতে পারেন, সেই ভিডিওটা নাকি 10 মিলিয়ন হিট করেছে। সেই ভিডিওটা খুব ভাইরাল হয়ে যায়। ওই টেবিলের মধ্যে মদ খাই, এখনো হয়তো বা সবার মনে আছে, কাদের মনে আছে কমেন্ট করে জানাইও। তো সেই ভিডিওটার মাধ্যমে আমার অনেক ফলোয়ার চলে আসে। তারপর একের পর এক অ্যাঞ্জেল বিয়ের সঙ্গে ভিডিও, যেটাই আপলোড করি সেটাই ভাইরাল, যেটাই আপলোড করি সেটাই ভাইরাল। তারপরে ইনকাম আসা চালু হলো বং মিডিয়ার থেকেও। কিন্তু ততদিনে আমার টেকনিক্যাল চ্যানেল থেকে আমি আমার বং মিডিয়ার থেকে অনেক বেশি ইনকাম করতাম। কিন্তু বং মিডিয়ার থেকে আমার আবার ভালোবাসা আসা চালু হলো, ফ্যান ফলোয়ার আসা চালু হলো, পরিচিতি আসা চালু হলো। লাইভটা কিছুদিন ভালোভাবেই চলছিল, সেই ঘর অন্ধকার উজ্জ্বলদার পিছু ছাড়লো না। যখন উজ্জ্বলদার পেজে 2 লাখের উপরে ফলোয়ার হয়ে যায়, পেজটি সাসপেন্ড করে দেওয়া হয়। আসলে কি হয়, যার বিপদ আসে না, বিপদ আসতেই থাকে। তারপরও এর মাঝখান দিয়ে লড়ে যেতে হবে। তার হাতে কোনো ধরনের অ্যাক্সেস ছিল না, সেই পেজটি কিভাবে রিকভার করবে? একদমই ডিপ্রেশনে চলে যায়, একদমই পাগলের মতো অবস্থা হয়ে যায়। তার যে আরো চ্যানেল ছিল টেকনিক্যাল চ্যানেল, সেই চ্যানেলটি বাদ দিয়ে বং মিডিয়াতে ফুল টাইম কাজ করা চালু করে দেয়। বং মিডিয়া যখন চলে গেল, সবকিছু শেষ হয়ে গেল, কি করবে না করবে ভেবে পাচ্ছিল না। তার মা বাবার অনেকটাই কান্নাকাটি। যেই সব ক্রিয়েটরদের চ্যানেল চলে যায় বা পেজ চলে যায়, তাদের মনে কিরকম কাজ করে তারাই ভালো করে বুঝতে পারে। যাদের চ্যানেল পেজ চলে যায় তাদেরকে দেখে অবহেলা করবেন না, হাসাহাসি করবেন না। সেই চ্যানেল পেজগুলিতে কত কষ্ট, কত পরিশ্রম রয়েছে তারাই ভালো করে বুঝতে পারে। যখন আপনারা ধীরে ধীরে এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন বা আপনারা আগামী দিনে ক্রিয়েটর হবেন, তখনই বুঝতে পারবেন যে একটা ভিডিও শুট করা, এডিটিং করা, থাম্বনেল ডিজাইনিং করা কত মেহনত করতে হয়, গাইডলাইনের বিষয়ে শিখতে হয়। যখন কষ্ট দিবেন সেই কষ্টটার ফল পেতে হবে আপনাকেও, আসলে তো কাল পেতে হবে 100%। এটা মাথায় রাখবেন। তাই মানুষকে নিয়ে কাটি করে মানুষের পিছনে প্লিজ লাগেন না, নিজের লাইফের দিকে দেখুন না, নিজের লাইফের কথা ভাবুন। তোমার বাবা মা তোমাকে কি মানুষের পিছনে কাটি করার জন্য জন্ম দিয়েছে বলো? কেউ ভুল করতেছে তাকে বোঝাও ভাই, কেন হিংসা করো, এ করো সে করো। যাই হোক, সেই মুহূর্তে যখন আমার পেট চলে যায় আমি শেষ, মানে ভাবতে পারছেন এত বাধা বিপত্তির করে যখন একটা ভালো আলো অন্ধকার জায়গায় আসলাম, সেখানে হঠাৎ করে ঘোর অন্ধকার চলে আসলো। কি অবস্থাটাই না হয়েছিল। প্রচুর কষ্ট এবং টেনশন করার পর সেই পেজটি আবারও ঘুরে আসে। তার কিছুদিন পর সেই পেজটি আবারও ডিলিট হয়ে যায়। বহুতই টেনশন করার পর কিছুদিন পর সেই পেজটি ঘুরে আসে। কিছুদিন পরে আবার সেই পেজটি আবারও সাসপেন্ড হয়ে যায়। একবার পেজ চলে যাচ্ছে, একবার ঘুরে আসছে, একবার পেজ চলে যাচ্ছে, একবার ঘুরে আসছে। ভাইরাল হওয়াটা তো অপরাধ নয়, কমিউনিটি গাইডলাইনের বিষয়ে জানতে হবে। যে কোনো বস্তুর একটা নীতি নিয়ম রয়েছে, প্রথম অবস্থায় তো জানা যায় না। আপনি যতই ভিডিও ভালো করেন না কেন, আপনার ভিডিও যতই ভালো হোক না কেন, আপনার ভিতরে ভয় কাজ করবে যদি আপনি গাইডলাইনের বিষয় না জানেন। গাইডলাইন জানতে হবে। পুরো ইনকাম চলে যায় 3 মাসের জন্য বং মিডিয়ার। কিন্তু সেই মুহূর্তে আমি ভেঙে পড়িনি, কারণ ইনকাম করার জন্য আমার আর একটা লাইন ছিল, আর নিজের প্রতি একটা বিশ্বাস ছিল। আজও আছে, কালকেও থাকবে। আজকে যদি আমি নিঃস্ব হয়ে যাই, ঠিক হয়তো সময় লাগবে, আজ নয়তো কাল ঠিক আবার আমি লাখ লাখ টাকা মান্থলি ইনকাম করার দম রাখি। আমার নিজের প্রতি এই বিশ্বাসটা আমাকে অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য অনেক হেল্প করে, অনেক উপরে নিয়ে যাবে আগামীতে। সঙ্গে না, আমি বিজনেস করার জন্য খুব পাগল ছিলাম। আগামীতে বিজনেস করব, একদিন বড় বিজনেসম্যান হয়ে দেখাবো, এটা আমার নিজের প্রতি একটা বিশ্বাস, একটা দম। জানি না পারবো কিনা, বাট হয়ে দেখাবো, নিজের প্রতি একটা বিশ্বাস। এখন উজ্জ্বলদার স্বপ্ন বহুত বড় একটা বিজনেসম্যান হবে। মানুষ চাইলে সবকিছু করা সম্ভব, কিন্তু প্রচুর কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, বস্তুটা শিখতে হবে। আপনি পারবেন কিনা আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে, সাহস থাকতে হবে, তারপরে আপনি কাজটি করতে পারবেন। অ্যাপ্লিকেশন বানাতে পারি, বিভিন্ন ওয়েব ডিজাইন করতে পারি, বিভিন্ন ব্লগ পোস্ট করতে পারি, আরো বিভিন্ন রকম কাজ আমি জানি। তো আমি ফিজিক্যালি আমি নিজের বিজনেস করার জন্য একটা ফুড ডেলিভারি অ্যাপ চালু করি। আপনারা হয়তো জানেন না, আমি শপিং কোম্পানিও খোলার চেষ্টা করি, কিন্তু সেখানেও বাধা। এমন বিশ্বাসঘাতক বন্ধু ছিল, সেই বন্ধু আমাকে পাশ দিয়ে চলে যায়। এই দুনিয়ার আসল সত্যি হচ্ছে যে কিছু কিছু বন্ধু বিপদের মুখে ঠেলে দিবে, আর কিছু কিছু বন্ধু নিজের প্রাণ দিয়ে হলেও তার বন্ধুকে বাঁচাবে, যে কোনো পরিস্থিতি হোক না কেন। বং মিডিয়া জানি সেরকম ভাবেই চলতে থাকে। তাকে এটাও নিয়ে বলা হয়েছে নিজের লোককে নিয়ে কেন ভিডিও করো। সেই উত্তরে এটা বলেছে আপন মানুষগুলো কম ধোঁকা দেয়, অপরিচিত লোকের সাথে ভিডিও করে বহুতবার ধোঁকা খেয়েছে। এর জন্য অন্যদের সাথে ভিডিও করতে ভয় লাগে। ভিডিও করার দিক দিয়ে কারোর সাথে বং মিডিয়া মিশতে চায় না। এছাড়াও ঘোরাফেরার দিক দিয়ে, ফুর্তি এনজয় করার দিক দিয়ে মিশতে চায়, এ নিয়ে কোনো সন্দেহ নাই। তারপরে আর পিছনে তাকিয়ে দেখতে হয় না, একের পর এক ভিডিও বানিয়ে গিয়েছে। যেটাই করুন না কেন আপনাকে প্রচুর কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, রাত জাগতে হবে, ঘুম কমিয়ে দিতে হবে। তারপরে যে কোনো কাজ করেন না কেন সফলতার মুখ দেখতেই পারবেন। এখন খালি মাথায় একটাই প্রশ্ন,
একটা ভিডিওর পরে একটা ভিডিও কিভাবে বানানো যায়, আজকে ভিডিও করলো কালকে কি ভিডিও হবে, পরশুদিন কিভাবে ভিডিও হবে, এখন খালি মনের ভিতর ভিডিও ভিডিও। ভাবতে ভাবতে কিন্তু দিন রাত চলে যায়, শরীর খারাপ ধরে এই ভিডিওটা বানাচ্ছি। তো এইভাবে অনেক পরিশ্রম এবং মানুষের ভালোবাসা, মানে তোমাদের ভালোবাসা এবং বাবা মা, এঞ্জেল প্রিয়া, বসুন্ধরা, জয়ন্ত, মনোজ এবং আরো অনেক লোকের ভালোবাসায় আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। এই জায়গাটায় এসে দু তিনটা জিনিস আমার খুব ভালো উপলব্ধি হয়েছে। যে লোকগুলো আমাকে কুত্তা ভাবতো না তারা আজকে আমাকে সম্মান করে, যে লোকগুলো অপমান করেছিল তারা আজকে আমার সাথে সেলফি ওঠার জন্য পাগল, এমনকি আমাদের মুখ্যমন্ত্রীও আমাদের ভিডিও দেখে। এটাই হলো বাস্তব, এটাই হলো রিয়েলিটি। আপনি যেই কাজটি করতেছেন, কিছু লোক আপনার কাজ দেখে আকার ইঙ্গিতে হোক গালি দিবে, আপনার সফলতা দেখে সেই লোকগুলোই তালি দিবে। আইম্যাক থেকে আমাকে কন্ট্যাক্ট করেছিল, সেখান থেকে আমি জানতে পারি। এমনকি বিভিন্ন জেলার ডিএম, এমএলএ, বিভিন্ন আর্টিস্ট, সাহিত্যিক, অসহায় লোক, সাধারণ পাবলিক সবাই আমাদের ভিডিও দেখে এবং অনেক মানুষের ভালোবাসা পাই। ভালোবাসা, ভালো লাগা কাকে বলে জানা ছিল না। সোশ্যাল মিডিয়ায় গ্রো করা কিন্তু অতটা সহজ না। যতটা ভাববেন ইজি, অন্যান্য কাজ ফেলে, বন্ধু বান্ধব ফেলে আপনাকে পার্ট টাইমে হতে হবে বিজি। আর আজকে সব মানুষের ভালোবাসায় আমাদের বং মিডিয়া ফেসবুক পেজে হয়ে গেল 20 লক্ষ ফলোয়ার, মানে 2 মিলিয়ন ফলোয়ার। আর কি লাগে জীবনে? আমার এই ভিডিওটা বানার উদ্দেশ্য, হয়তোবা তুমি আজকে অন্ধকার পরিস্থিতিতে আছো, উজ্জ্বলদার এই সফলতার গল্প শোনার পর তারপরও যদি মোটিভেশন না পান, নিজের প্রতি কাজ করার প্রতি যদি আগ্রহ না পান, তারপর কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন? তার মুখ থেকে শুনতেই পারলেন কিভাবে জিরো থেকে হিরো হলো, কত ধরনের কষ্ট বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে গিয়েছে। একদিকে টাকার অভাব, একদিকে মানুষের কটু কথা, বিভিন্ন ধরনের পথ অতিক্রম করে আজকের এই বং মিডিয়া। কেউ কেউ বলবে যে ভাগ্য ভালো ছিল, ভাইরাল হয়ে গিয়েছে। ভাগ্য কখনো বলে কয়ে আসে না, ভাগ্য তৈরি করে নিতে হয়। ভাগ্যটা কিভাবে তৈরি করবেন? পরিশ্রমের মাধ্যম দিয়ে তৈরি করতে পারবেন। এই যে অন্ধকার হচ্ছে, কালকে ঠিক আলো আসবে, সেম লাইফেও কিন্তু তোমাকে কাজ করতে হবে। তুমি কোন অবস্থায় আছো, কিভাবে আছো, গ্রামে আছো না শহরে আছো, কোথায় আছো, তুমি কালো না ফর্সা, সেটা কোনো ম্যাটার করে না। তোমার কাজ তোমার স্বপ্নে পৌঁছে দেবে। ভাগ্য নিজের থেকে কখনো তোমাকে শীর্ষে পৌঁছে দেবে না ভাই, তোমার লক্ষ্যে কখনো পৌঁছে দেবে না, তোমার কাজ পৌঁছে দেবে। ভাগ্যকে তৈরি করতে হবে, ভাগ্য কখনোই তৈরি হয়ে আসে না, ভাগ্যকে তৈরি করতে হবে। সেটা তোমার পরিশ্রম, তোমার ট্যালেন্ট, তোমার কাজ তোমার ভাগ্যকে পরিবর্তন করবে। যারা ভাগ্যর আশা করে লটারি কাটে, তাদের অবস্থা খুবই খারাপ হবে। আপনাকে পরিশ্রম করতে হবে, হাটে ঘাটে মাঠে বনে বন্দরে আপনি যেটা চাচ্ছেন সেটার পিছনে দৌড়াতে হবে, তারপরে লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এই উজ্জ্বল দাস যদি এত বিপদ আসার পর যদি সোশ্যাল মিডিয়ায় কাজ না করত, তার বাবা মাকে চিকিৎসা করতে পারতো না, নিজে খাওয়ার জন্য কিছু থাকতো না, রাস্তায় বেরোতে হতো। এই দুনিয়াতে আপনি যেটাই করতে যান নাকি টাকা লাগবে, চারিদিকে টাকা টাকা, যেটাই করুন আপনার টাকা প্রয়োজন হবেই হবে। এর জন্য বসে না থেকে যে কোনো সাইড থেকে রিয়েল ভাবে ইনকাম করার চেষ্টা করেন। ট্রেডিং এর পিছনে আবার দৌড়াইন না, ট্রেডিং এর পিছনে দৌড়াবেন তো জীবনটাই গড়বা। টাকা আসে তোমার কর্মফলে, তোমার কাজে ভাই। সো তুমি তোমার কাজে ফোকাস করো, কে কি বলে বলুক তাতে যায় আসে না। তুমি যদি ঠিক থাকো তুমি জয়ী হবে। আমাকে নিয়ে অনেকেই কটূক্তি করে, কিন্তু আমি পাত্তা দিই, আমি আমার কাজ করি। আমি অসুস্থ হয়েছিলাম, অনেকে ট্রোল করেছে, একটা রিলস বানিয়েছি বলে, কিন্তু আমি মনে করি আমার রিলসটাও কাজ ছিল। রিলস থেকে ইনকাম করা যায়, রিলস থেকেও ফলোয়ার হয়, রিলস থেকে অনেকে অনেক ফ্যান ফলোয়ার বানিয়ে ফেলেছে। সো কাজ করতে গিয়ে যদি তোমাকে ট্রোলের শিকার হতে হয়, অনেকে খারাপ বলে, আরে আমাকেই তো কতবার বলবো, অনেকেই খারাপ বলেছে। আজকে তুমি আমার জিরো থেকে হিরো হওয়ার গল্প শুনলে, কালকে আমি তোমার শুনতে চাই। কত ধরনের আর সফলতার গল্প শুনবেন, একান্তে শুনে যদি ওকান্তে বের করে দেন তাহলে তো আর হবে না। নিজের ভিতরে জেদ আনতে হবে যে আমি এই কাজটি করতে পারবো। আপনার ভিতরে যদি ইন্টারেস্ট কাজ করে, আপনি যেই কাজটি করতেছেন একটু একটু যদি ইন্টারেস্ট কাজ করে, আপনার একটু একটু ভালো লাগে, সেই কাজটি যদি আপনি মনোযোগ দিয়ে করেন, আপনি সামনে বহুত কিছু করতে পারবেন। সামনে বিপদ বাধা বিঘিনি আসবেই, তারপরে লড়ে যেতে হবে। আর আমি যদি করতে পারি, একটা সাধারণ ছেলে, একটা অসহায়, একটা ভিখারি ছেলে হয়ে যদি আমি আজকে এই জায়গাটা আসতে পারি, তুমি কেন পারবে না ভাই? হয়তো আমার থেকে তুমি বেশি খারাপ পরিস্থিতিতে নেই, থাকলেই বা খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতি জীবনের অংশ। তো বন্ধুরা, উজ্জ্বলদার যারা ফ্যান ফলোয়িং রয়েছেন, মানে বং মিডিয়ার যারা ফ্যান ফলোয়িং রয়েছেন, তারা কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে। তো ভিডিওটা আর লং করবো না, যদি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওতে করে দেবেন একটি লাইক, চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই।